আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান জেনেলক্সি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়ার। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে জর্জিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেন। এক সপ্তাহেই ২৫০০ সেনা হারিয়েছে পুতিনের বাহিনী। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের, পোল্যান্ড ফুটবল দলের নিরাপত্তায় যুদ্ধ বিমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতির চিন্তা প্রত্যাখ্যান জেনেলক্সির। রাশিয়ার সঙ্গে সামরিক যুদ্ধবিরতিতে যাওয়ার চিন্তা নেই, এটি কেবলমাত্র পরিস্থিতিকে আরো খারাপ করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে হ্যালিফ্যাক্স আন্তর্জাতিক নিরাপত্তা ফোরামে সম্প্রচারিত বক্তব্যে তিনি একথা বলেন। জেলেনস্কি বলেন, ফের শক্তি অর্জনে রাশিয়া এখন সামরিক যুদ্ধবিরতি সুযোগ খুঁজছে। কেউ এটাকে যুদ্ধের পরিসমাপ্তি বলতে পারে, তবে এ ধরনের সামরিক যুদ্ধবিরতি পরিস্থিতিকে আমাদের দেশকেও আরো খারাপ করবে। তিনি বলেন, কেবলমাত্র রাশিয়ার আগ্রাসনের সম্পূর্ণ ধ্বংসের ফল হতে পারে একটি সত্যিকারের বাস্তব, দীর্ঘমেয়াদী এবং সৎ শান্তি। মস্কোর ফেব্রুয়ারি আগ্রাসনের ফলে ছড়িয়ে পড়া প্রায় ৯ মাসের যুদ্ধের অবসানে আলোচনায় বসতে যুক্তরাষ্ট্র কিয়েভকে চাপ দিচ্ছে। এমন কথা প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস আগের দিন জানায় যে রাশিয়ার সঙ্গে কখন আলোচনা শুরু করতে হবে তা কেবলমাত্র জেলেনস্কি সিদ্ধান্ত নিতে পারে। তবে মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জেনারেল মার্ক মিলি সাম্প্রতিক সপ্তাহগুলোতে পরামর্শ দিয়েছেন কিয়েভ মস্কোর বাহিনীর বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে জয় লাভের সুবিধা নিতে এবং এ সংঘাতের অবসানে খোলামেলা আলোচনা করতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর পরীক্ষামূলক নিক্ষেপের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই হুমকি দিল। জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের অনুকূলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনার জন্য সোমবার অধিবেশনটি আহ্বান করছে। উত্তর কোরিয়া শুক্রবার ১৫,০০০ কিলোমিটার পাল্লার হোয়াং-১৭ ICBM এর পরীক্ষামূলক নিক্ষেপ চালায়। এর সামান্য আগে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর সামরিক প্রতিক্রিয়া প্রকাশের হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া। পিয়ংইয়াংয়ের সরকারি কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি শনিবার জানায়, কিম জং উন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে আমাদের দল ও সরকারের প্রতি শত্রু দেশগুলো হুমকি সৃষ্টি করলে আমরা পরমাণু অস্ত্র দিয়ে কঠোর জবাব দেব, সর্বাত্মক সংঘাতে নিয়োজিত হব। সংবাদ সংস্থাটি জানায়, শুক্রবার হোয়াংসা-১৭ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের লক্ষ্যে সবচেয়ে শক্তিশালী ও চূড়ান্ত পরমাণু শক্তি অর্জন। এতে দাবি করা হয়, এই ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি থেকে নিজেকে রক্ষার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে বলে দাবি করে আসছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে জর্জিয়াকে চাপ দিচ্ছে ইউক্রেন। জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গ্যারিবাশভিলি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যোগ দিতে তা দেশের উপর চাপ সৃষ্টি করছে ইউক্রেন। তিনি বলেন, বিরোধীদের নেতারা যদি দেশের নিয়ন্ত্রণ নিতে পারতেন তাহলে এতদিন দেশকে গুটিয়ে রেঞ্জে পরিণত করতেন। গতকাল জর্জিয়ায় জাতীয় সংসদে দেওয়া ভাষণে গ্যারিবাশভিলি বলেন, ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের দ্বিতীয় ময়দান খোলার চেষ্টা করছে। জর্জিয়ার প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের লক্ষ্য করে এক সংবাদ সম্মেলনে বলেন, এই লোকগুলো ইউক্রেনের মিত্র। কল্পনা করুন তারা যদি আজকে সরকার গঠন করত তাহলে কি হতো। গ্যারিবাশভিলি বলেন, কারোর কি কোনো সন্দেহ আছে যে এরা ক্ষমতায় থাকলে জর্জিয়াকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট বানাতেন এবং দেশকে শুটিং রেঞ্জের পরিণত করতেন। গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু করলেও জর্জিয়া এ পর্যন্ত কোনো পক্ষ নেওয়া থেকে বিরত রয়েছে। তারা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাও শামিল হয়। জর্জিয়ার প্রধানমন্ত্রী গত এপ্রিল মাসে বলেছিলেন,
তার দেশ এই যুদ্ধে যোগ দেবে না, কারণ এটি জাতীয় স্বার্থের পরিপন্থী। রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পরপরই ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব অ্যালেক্সি দানিলভ সহ ইউক্রেনের কয়েকজন কর্মকর্তা জাপান, পোল্যান্ড, মলদোভা এবং জর্জিয়াকে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালিয়ে যুদ্ধের ফ্রন্ট খোলার আহ্বান জানিয়েছিলেন। ইউক্রেন তখন কুরিল দ্বীপপুঞ্জ এবং কালিনিদ গ্লাস দখলের জন্য উস্কানি দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো দেশ ইউক্রেনের অনুরোধে সাড়া দেয়নি। এক সপ্তাহে ২৫০০ সেনা হারিয়েছে পুতিনের বাহিনী। টানা ৯ মাস ধরে ইউক্রেনে কথিত সামরিক অভিযান চলছে রাশিয়া। সামরিক অভিযানের নামে হত্যা আর ধ্বংসযজ্ঞ চলছে পূর্ব ইউরোপের দেশটিতে। তবে ইউক্রেনীয় বাহিনীর অব্যাহত পাল্টা প্রতিশোধে বিপর্যস্ত রুশ বাহিনী। শুক্রবার সংবাদ মাধ্যম নিউজ ইউকে জানা গেছে, ইউক্রেনীয় ভূখণ্ড এক সপ্তাহের কম সময়ে প্রায় ২৬০০ যোদ্ধাকে হারিয়েছে মস্কো। লড়াইয়ে রাশিয়ার ব্যাকফুটে যাওয়ার বিষয়টি আরো স্পষ্ট। রাশিয়া ইউক্রেনীয় যোদ্ধাদের পাল্টাপাল্টি আক্রমণ চলছে। পশ্চিমাদের অস্ত্রশস্ত্র নিয়ে দখলদার রুশ বাহিনীর উপর হামলা দিনকে দিন বাড়িয়ে তুলছে কিয়েভের সেনারা। ফলে রুশ সেনাদের প্রকৃত বিপর্যয়ের চিত্রটা আরো দৃশ্যমান হয়ে উঠেছে। শুক্রবার যুদ্ধের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যানে জানা গেছে, শুধু শুক্রবারে প্রায় ৩৫০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় বাহিনী। চলতি সপ্তাহে এটি সবচেয়ে কম হতাহত। গত সোমবার থেকে আনুমানিক ২৬০০ রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেনীয় যোদ্ধারা, যার মধ্যে মঙ্গলবার সর্বোচ্চ ৭১০ জন ছিল। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর রুশ সেনা নিহতের সংখ্যা ৮৩,০০০ ছাড়িয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। শুধু সেনা নিহত বা আহতের মধ্যেই সীমাবদ্ধ নয়, অনেক ট্যাঙ্ক, সামরিক যান এবং ড্রোন ধ্বংস করে যাচ্ছে ইউক্রেন। এসব ড্রোনে গত মাস থেকে রাজধানী কিয়েভ এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেন সহ পশ্চিমারা দাবি করছে এসব ড্রোন ইরানের তৈরি কামিকাজে বা শাহেদ ১৩৬। এক সপ্তাহে ৭৩টি ক্রুজ মিসাইল ভূপাতিত করেছে ইউক্রেন। রাশিয়ার এমন ক্ষয়ক্ষতি নিয়ে নিউ ইয়র্ক ক্রেমলিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে কোনো প্রতিক্রিয়া পায়নি। এ মাসের শুরুতে নিউ ইয়র্কের ইকোনমিক ক্লাবে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি বলেন, যুদ্ধে রাশিয়ার হতাহতের সংখ্যা আনুমানিক ১ লাখ হতে পারে। বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে ইউক্রেনের আনুমানিক ৪০,০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে, সেই সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য ভিন্ন কথা বলছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। তাদের মতে এই হতাহতের সংখ্যা ৭,০০০ হতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জের, পোল্যান্ড ফুটবল দলের নিরাপত্তায় যুদ্ধ বিমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে পড়েছে পোল্যান্ডও। গত মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র হামলায় ২ নাগরিকের মৃত্যু হয় পোল্যান্ডে। ইউক্রেন সীমান্ত থেকে ৪ মাইল দূরে দেশটির পূর্বাঞ্চলে ওই হামলা হয়। তবে সেই হামলা কারা করেছে তা অবশ্য জানা যায়, যদিও অনেকেই মনে করছেন এর পিছনে রয়েছে ইউক্রেনের হাত। যদিও জেনেলক্সি দেশ অবশ্য সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এরকম যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই আর ঝুঁকি নিতে রাজি হয়নি পোল্যান্ড কর্তৃপক্ষ। সেজন্যই যুদ্ধ বিমানের নিরাপত্তায় কাতার উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে ফুটবলারদের। মূলত রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে এমনটা করতে হয়েছে পোল্যান্ড সরকার। এ যুদ্ধের আঁচ পড়েছে পোল্যান্ড সীমান্তেও। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের সাথে গ্রুপ সিতে রয়েছে আর্জেন্টিনা, সৌদি আরব এবং মেক্সিকো। লিওন ডক্সিদের প্রথম ম্যাচ ২২শে নভেম্বর, প্রতিপক্ষ মেক্সিকো। ২৬শে নভেম্বর পোল্যান্ডের সামনে সৌদি আরব। ১লা ডিসেম্বর আবার আর্জেন্টিনার সামনে লিওনডস্কির পোল্যান্ড।